come this side. Outside. নমস্কার, অদ্বৈত আশ্রমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার যার নামে এই মেমোরিয়াল লেকচারের আয়োজন করা হয়েছে তার সম্বন্ধে কিছু কথা পাঠ করব, তারপর মহারাজ তো বলবেনই। 1923 সালের মার্চ মাস এক সৌম্য যুবক হঠাৎ একদিন কাশী সেবাশ্রমে উপস্থিত। যুবকের উদ্দেশ্য রামকৃষ্ণ সঙ্গে যোগদান করা। মহৎ ইচ্ছাটি প্রকাশ করলেন সেখানকার সেক্রেটারি মহারাজের কাছে। মহারাজ কিন্তু রাজি হলেন না, বললেন, আমি তোমাকে চিনি না, তুমি বেলুড় মঠে যাও। যুবকের সপ্রতিভ উত্তর, মহারাজ সেখানেও তো তাহলে একই সমস্যা হবে। একটু পরে যুবকের বুদ্ধিদীপ্ত আবেদন, আপনি কি আমাকে দয়া করে একটি পরিচয়পত্র লিখে দেবেন যে আমি স্বামী জগদানন্দজির সন্ধানে কাশীতে এসেছিলাম? আপনি নিশ্চয়ই লিখে দিতে পারবেন। মহারাজ রাজি হলেন। সেই চিঠি নিয়ে তিনি বেলুড় মঠে আসেন। এই প্রত্যুৎপন্নমতি সৌম্য হলেন পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের 11th প্রেসিডেন্ট স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। পূর্বাশ্রমের নাম যতীন্দ্রনাথ দত্ত। জন্ম 1899 সালের 11 ফেব্রুয়ারি। অধুনা বাংলাদেশের সিলেট জেলার সাধুহাটি গ্রামে। ওই বছরই মায়াবতী অদ্বৈতাশ্রম প্রতিষ্ঠা হয়। তার পিতা ও মাতার নাম দীননাথ ও তারাসুন্দরী দেবী। বাল্যকালে বাবার মৃত্যু হয়। মা ছিলেন ধর্মপ্রাণা। প্রতিদিন তিনি সুদীর্ঘ সময় জপ করে কাটাতেন। প্রথম থেকেই যতীন্দ্রনাথ ছিলেন খুব শান্ত, ধীর ও গম্ভীর প্রকৃতির। মেধাবী যতীন গ্রামের স্কুলে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা শেষ করে হায়ার এডুকেশনের জন্য চলে আসেন কলকাতায়। ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। থাকতে লাগলেন কলেজের পাশেই একটি হস্টেলে। তার সতীর্থরা ছিলেন সাহিত্যিক সাংবাদিক সজনীকান্ত দাস ও সাহিত্যিক গোপাল হালদার। পড়াশোনার সঙ্গে খেলাধুলাতেও তার এফিসিয়েন্ট ছিল। ফুটবল, ভলিবল, রোয়িং প্রভৃতি ভালোবাসতেন। 1922 সালের ইকোনমিক্সে অনার্স সহ বিএ পাস করেন। স্নাতক উপাধি লাভের পর রেঙ্গুনে সামরিক বিভাগে অ্যাকাউন্ট অফিসার রূপে চাকরি গ্রহণ করেন। সিলেটে মামার বাড়িতে থাকাকালে রামকৃষ্ণ মিশনের সাধুদের সঙ্গে তার পরিচয় হয়। চাকরি জীবনে স্বামীজির রচনাগুলির সঙ্গে বিশেষ পরিচয় হয়। তিনি লক্ষ্য করেন একদিকে আদর্শহীন অনৈতিক সৈনিকদের জীবন, অন্যদিকে স্বামীজি প্রদর্শিত ত্যাগের আদর্শ জীবন। দ্বন্দ্বে পড়েন তিনি। অবশেষে বেছে নেন ত্যাগের আদর্শ জীবন। যোগদান করেন 1923 সালে দেওঘর বিদ্যাপীঠে স্বামী নির্বেদানন্দজির কাছে। 11 বছর কাটে ওয়ার্কার, পরে হেডমাস্টার ও শেষে সেক্রেটারি রূপে। দেওঘরে থাকাকালেই মহাপুরুষ মহারাজের কাছে ব্রহ্মচর্য, মন্ত্রদীক্ষা ও সন্ন্যাস সবই লাভ হয়। মহাপুরুষ মহারাজ নিজে ডেকে সন্ন্যাস দিয়েছিলেন। ওই বছর মায়ের জন্মতিথিতে ব্রহ্মচর্য দীক্ষা হয়। নাম হয় সৌম্য চৈতন্য। এই সৌম্য ভাব আর সারা জীবন ছিল। তার জীবনটি ছিল খুব সিম্পল। নিরহংকারিতা ছিল তার জীবনের অলংকার। নিজের কাজ তিনি নিজেই করতেন। বিদ্যাপীঠের চিঠিপত্র নিজেই সাইকেলে করে আনতেন। ছেলেদের পড়াশোনা ইত্যাদি ছাড়াও নিজে বাজার করতেন। তিনি যখন প্রেসিডেন্ট, তাকে জিজ্ঞেস করা হয়, আপনি সংঘগুরু, এখন নিজের সম্পর্কে কি ভাবেন? তিনি বলেন, দেখো জগৎটা কত বিশাল। তার মধ্যে এশিয়া মহাদেশ, তার মধ্যে ভারত, তার ভেতর পশ্চিমবঙ্গ, তার মধ্যে হাওড়া জেলা, সেখানে আবার বেলুড় মঠ। মানচিত্রের একটা বিন্দু, সেই বিন্দুর মধ্যে গম্ভীরানন্দ।
তার জীবন পরিক্রমায় দেখা যায় দেওঘর ছাড়াও কাশী ও উদ্বোধন কার্যালয়ে নিষ্ঠাবান ও অনলস কর্মী হিসাবে 1942 সালে সংঘের মাসিক পত্রিকা প্রবুদ্ধ ভারতের এডিটরের দায়িত্ব নিয়ে মায়াবতী যান। 2 বছর ধরে তার সুচিন্তিত লেখা ও সম্পাদনায় পত্রিকাটি সমৃদ্ধ হয়। পরে 1947 সালে মার্চ মাসে তিনি সংঘের ট্রাস্টি নির্বাচিত হন। পরের মাসে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করেন। 1966 সালে তিনি সংঘের জেনারেল সেক্রেটারি পদে গৃহীত হন। তখন প্রেসিডেন্ট ছিলেন বীরেশ্বরানন্দজি মহারাজ। মাঝে 1953 থেকে 63 সাল পর্যন্ত মায়াবতী অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট থাকেন। তার সময় মায়াবতীর উন্নতি হয়েছিল নানান দিকে। বাগানের সবজি চাষ বাড়ানো, বহুদিনের জলের সমস্যা দূরীকরণ, গোশালায় ভালো জাতের গরু আনয়ন, মধু চাষ এবং লোহাঘাট থেকে মায়াবতী পর্যন্ত মেটাল রোড তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সিবি গুপ্তাকে দিয়ে করিয়ে নেন। তার সময় অদ্বৈত আশ্রমের এই বাড়িটি তৈরি হয়। স্তব পুষ্পাঞ্জলি দিয়ে শুরু করে 18টি অমূল্য গ্রন্থ তিনি রচনা করেন। সেগুলি রামকৃষ্ণ বিবেকানন্দ ভক্ত অনুরাগী ছাড়াও অন্যত্র সমাদৃত। সাধু জীবনে তিনি সত্যের সঙ্গে কখনো আপোষ করেননি। কাজের সময় সত্যের সঙ্গে আপোষ করা নিয়ে বলেছিলেন, যেখানে সত্য নেই সেখানে ঠাকুরও নেই। তার কর্মের সঙ্গে সাধন নিষ্ঠাও ছিল লক্ষণীয়। রোজ 9-10 হাজার জপ করতেন, সঙ্গে অনাসক্তি অভ্যাস করতেন। এটি ছিল তার জীবনের মূল মন্ত্র। শাস্ত্র পাঠেও সমান নিষ্ঠা ছিল। তিনি দ্রুত ও অভ্রান্ত সিদ্ধান্ত নিতে পারতেন, ক্ষিপ্রতার সঙ্গে কাজ করতেন। কাজ ফেলে রাখা তার ধাতে ছিল না। আমাদের সকলেরই কম বেশি জানা আছে যে তিনি ছিলেন খুব পাংচুয়াল। অফিসে ঠিক সময়ে আসতেন এবং সহকারীদেরও আসতে বলতেন। দেরি হলে টেবিলে রাখা ঘড়ি উল্টে রেখে দিতেন। অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়েও কড়া প্রকৃতির ছিলেন বলা যায়। তিনি একবার স্বামী ভূতেশানন্দজি মহারাজকে বলেন, কাউকে ধমক দিতে হলে আমার কাছে পাঠিয়ে দেবেন, মিষ্টি কথা আমি বোঝাতে পারবো, সেক্ষেত্রে আপনার কাছে পাঠিয়ে দেবেন। মঠের বৃদ্ধ সাধুদের জন্য আরোগ্য ভবন, সেই সঙ্গে সাধু সেবার জন্যও ফান্ড তৈরি করেন। নবাগত ব্রহ্মচারী ট্রেনিং সেন্টার PPTC তাহার উদ্যোগেরই ফল। 1885 সালে 9 এপ্রিল স্বামী গম্ভীরানন্দজি মহারাজ প্রেসিডেন্টের পদে অলঙ্কৃত হন। তখনই বলেছিলেন, বড় জোর 4 বছর থাকবো। এই সময় কত অধ্যাত্ম পিপাসু মানুষের প্রাণে শান্তি দিয়েছেন, জীবনের মোড় ফিরিয়ে দিয়েছেন, দিগদর্শন করিয়েছেন, কখনো চিঠিপত্রের মাধ্যমে, মৌখিকভাবে, আবার কখনো দীক্ষা দিয়ে। অবশেষে ঘনিয়ে আসে শেষ দিন। 1899 সালে 27 ডিসেম্বর 90 বছর বয়সে ভক্ত সাধুদের শোক সাগরে ভাসিয়ে দিয়ে তার ভাগবত জীবন সমাপ্ত করেন। Somebody once can sit here on the platform here. There are some overflowing. They can come. কেউ যদি আলপেনে বসতে চান, they are welcome. A few people can sit in front here. Those who can sit cross-legged. Welcome. VIP Some can sit here also. VIP साधु के डाका बने के नहीं स्टैंडर्ड वाल पाए You can sit here also. তুমি ওখানে বসো না ওখানে বসো
তাহলে আপনি বসুন, আপনি ওখানে বসুন। Please come sit here. বসুন, Sit দুজনে here. বসুন ওখানে। ঠিক আছে, বসুন। Come, Okay, okay, বসুন। put shoes here. Then we will lose your shoes. Please come sit here. Here, here. Sit here. You don't be shy. ध्यानमूलं गुरुर्मूर्तिः पूजमूलं गुरुर्पदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्कृपा ओम शांति शांति शांति। आज का टॉपिक स्वामी गंभीरानंद। तुलसीदासेर एक दोहा आछे, बंधु संत असंत चरण आमी साधु असाधु उभयके प्रणाम करी, कारण उभय आमार যন্ত্রণার কারণ। সাধু ব্যক্তি যখন আমার কাছ থেকে চলে যায় আমি কষ্ট পাই, আর অসাধু ব্যক্তি যখন আমার কাছে আসে আমি কষ্ট পাই। সুতরাং আমি উভয়কেই প্রণাম করি। স্বামী গম্ভীরানন্দের স্মৃতি আমার কাছে জল জল করে ভেসে ওঠে। তার কাছে আমি তাকে 30 বছর ধরে জানতাম, 7 বছর ঘনিষ্ঠভাবে একসঙ্গে থেকেছি। তার উপরে একটা বই বেরোনোর কথা ছিল, তা সুজাতা সিনহা মহারাজের শিষ্য, আমি তাকে খুব উৎসাহ দিতাম। তো সেই বইয়ের ভূমিকা আমি একটা তার স্মৃতিকথাও লিখলাম, ভূমিকাও লিখলাম। তারপরে এই বইটা বেরোলো, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, স্বামী গম্ভীরানন্দ এক মহাজীবন কথা। You can come here, sit here. তিনি এখন নাম রূপের পারেন, তাকে কথার দ্বারা আমরা তাকে সীমাবদ্ধ করতে চাই না, উচিত নয়। অথবা মায়া মমতা শ্রদ্ধা প্রেম প্রীতি ভালোবাসার জোরে বাধা, তাই প্রিয়জনকে স্মৃতি রশি ধরে বেঁধে রাখতে চায়। দেখুন দুটো শব্দ আছে, স্মৃতি স্মৃতি, না স্মৃতি আর বৃত্তি। যোগশাস্ত্রে বলে বৃত্তি, মানসপটে ক্রমাগত বৃত্তি উঠছে একটার পর একটা। আপনি নিজের মনটাকে দেখুন, একটার পর একটা বৃত্তি উঠছে। এই বৃত্তিগুলো ওঠে নামে কিন্তু বিলুপ্ত হয় না, সেগুলো সব স্মৃতিতে চলে যায়। আবার ইচ্ছে করলে আবার স্মৃতি থেকে বৃত্তিগুলোকে টেনে উঠানো যায়। যেমন কেউ যদি বলে আপনার ছোটবেলায় স্কুলে কাকে দেখতেন, কে আপনার মা শিক্ষক ছিল, ঝট করে আমি আবার সেই 50-60 বছরের সেই স্মৃতি থেকে আবার বৃত্তি তুলতে পারি। এই স্মৃতি এবং বৃত্তির খেলা নিয়ে মানুষ এই জীবনে বেঁচে থাকে, স্মৃতি আর বৃত্তি। এই স্মৃতি বহু লোকের স্মৃতি জড়িয়ে রয়েছে এই এক একটা মহাপুরুষের জীবনে, তাই এই সমস্ত গ্রন্থ বেরিয়েছে। মানুষ স্বপ্নশীল জীব, কল্পনা করতে ভালোবাসে। There is no end to human imagination. আমরা না এই স্মৃতি এবং স্বপ্ন দিয়ে এই জগৎটা তৈরি করি।
রানী রাসমণি কাশিতে তীর্থ করতে যাচ্ছিলেন, স্বপ্ন দেখলেন, মা বললেন আমি আর তোর আর কাশিতে যে কাজ নেই, এই মন্দির এই গঙ্গার পাশে একটি মন্দির তৈরি কর। স্বপ্ন থেকে ওই বিরাট দক্ষিণেশ্বর মন্দির তৈরি করে। আমি কি বলছি, মা প্রত্যেক মানুষের মনেই এই স্বপ্ন কল্পনা, এই নিয়ে মানুষ চলাফেরা করে এই জগতে। তারপর চরিত্র। আমরা ছোটবেলায় ইংরেজি প্রভাব মুখস্থ করতাম, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। ক্যারেক্টার, চরিত্র। এই চরিত্র কি করে গঠন করা যায়, সেইটাই আসল কথা। তাই আমরা দেখি স্বামী গম্ভীরানন্দের জীবনে অটুট চরিত্র। It is his character which spoke. চরিত্র কিভাবে তৈরি হয়? আপনারা কর্মযোগের স্বামী বিবেকানন্দের কর্মযোগের প্রথম পৃষ্ঠায় দেখবেন চরিত্র। স্বামীজি বলছেন, whatever we do, whatever we think, they leave some impressions in the mind. Some total of those impressions form habit, and the habit forms character. আমরা যা করি, যা চিন্তা করি, তারা অবচেতন মনে সমস্ত ইমপ্রেশন রেখে যায়। সেই ইমপ্রেশন গুলোর সমষ্টি থেকেই অভ্যাস হয়, অভ্যাস থেকে চরিত্র গঠিত হয়। আমি প্রত্যেক দিন, নো ম্যান ইজ পারফেক্ট, আমাদের ভালো মন্দ চিন্তা সব মনের উপরে উঠছে। আমরা যখন যদি দিনে 80টা ভালো চিন্তা করি, 80টা ভালো কাজ করি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, our character is bound to be good. Vice versa. ঠিক উল্টো। কিভাবে চরিত্র গঠিত হয়? মহাভারতের শান্তি পদ্মে একটা সুন্দর গল্প আছে। প্রহ্লাদের দানের তুলনা নেই। ইন্দ্র বললেন, ও দান করে এত পুণ্য লাভ করেছে, আমার স্বর্গরাজ্য নিয়ে নেবে। ইন্দ্র ব্রাহ্মণ বেশে এসে প্রহ্লাদকে বললেন, শুনেছি তুমি কোনো দাতা, তোমার কাছে কিছু ভিক্ষা করতে এসেছি, বলুন যা চান তাই দেব। আমি আপনার চরিত্রটা চাই। আচ্ছা নিয়ে নাও। তারপরে ভাবলেন কি করলাম, চরিত্রটা দিয়ে দিলাম। তারপরে একটু পরেই দেখছেন তার শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে। কে তুমি? কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমার নাম সত্য, যেখানে চরিত্র নেই সেখানে আমি থাকি না। আর একটু পরে আরেকটা জ্যোতি শরীর থেকে বেরিয়ে আসছে। কে তুমি? কেন চলে যাচ্ছ? আমার নাম ধর্ম, যেখানে চরিত্র ও সত্য থাকে না, আমি সেখানে থাকি না। আর একটু পরে দেখছে আরেকটা জ্যোতি শরীর থেকে বেরিয়ে আসছে। কে তুমি? কেন যাচ্ছ? আমার নাম শ্রী, যেখানে চরিত্র সত্য ধর্ম থাকে না, আমি সেখানে থাকি না। তারপরে আরেকটা জ্যোতি শরীর থেকে বেরিয়ে আসছে। কে তুমি? আমার নাম বল, শক্তি, যেখানে ওই বাকিগুলো থাকে না, আমি সেখানে থাকি না। এমনি করে দেখলেন প্রহ্লাদ শ্রীহীন হয়ে গেলেন। দেখুন, এই চরিত্রই হলো মানুষকে পরিচয় দেয়। I am what my character is. কৃষ্ণ বলছেন, যৌ যশ শ্রদ্ধা সৈব সা, আমি আমার শ্রদ্ধা চরিত্র, তাই আমি রিপ্রেজেন্ট করি প্রত্যেক মানুষ, শুধু আমি নয়। স্বামী গম্ভীরানন্দজিকে দেখতাম, ঠিক সাধু, বেদাগী সাধু, সম্পূর্ণভাবে কামিনী কাঞ্চন মুক্ত, নাম যশ মনে প্রাণে ঘৃণা করতেন, কেউ প্রশংসা করলে উঠে যেতেন। আরেকটা জিনিস লক্ষ্য করতাম, দেখবেন যে সাধুর কাছে অন্য সাধুরা মাথা নোয়ায়, সে সাধুর ভিতরে কিছু জিনিস আছে, অথবা সাধুকে অত মাথা নোয়াবে না। তারপর যে জিনিসটা আমার কাছে খুব বিশেষভাবে আমার মনে জাগে, সেটা হলো কি জানেন, আমি ইতিহাস ভালোবাসি, রামকৃষ্ণ স্বামীর ইতিহাস।
আমাদের একটা নিয়ম আছে, শ্রীরামকৃষ্ণ, হোলি মাদার আর তার 16 জন ডিসাইপল, তাদের সবকিছু আমরা প্রিজার্ভ করার চেষ্টা করেছি। পরবর্তীকালে যারা প্রেসিডেন্ট হলেন, যেমন স্বামী শুদ্ধানন্দ, বিরজানন্দ, শঙ্করানন্দ, আমাদের বিশুদ্ধানন্দ, মাধবানন্দ, বীরেশ্বরানন্দ, তারপরে গম্ভীরানন্দ, ভূতেশানন্দ, স্বামী রঘুনাথানন্দ, গহনানন্দ, এইসব সাধুদের অবদান কোনো অংশে কম না, এগুলো রেকর্ড হয়। আমরা তো তাদের শরীর গেলে একটা ক্ষুদ্র পুস্তিকা বের করি নতুন মাঠ থেকে, মানে সঙ্গ থেকে এটা হয়নি। আমি অনেকবার আপত্তি তুলেছি, তাদের কারণও আছে, সে কারণগুলো এখন আপনাদের বলবো না। অনেক সময় কম্পিটিশন লেগে যাবে, সেই জন্য আমরা ওই সমস্যার মধ্যে আর সত্যি নেই। মানে আমার গুলো তোমার গুলিতেও বলবো। আমার মনে আছে, আমি স্বামী সৎপ্রকাশানন্দজির কাছে 1 বছর 9 মাস ছিলাম। তিনি ঢাকার লোক, স্বামীজিকে 3 বার দেখেছেন জীবনে। 1901 সালে 12 বছর বয়স। একবার তিনি গেছেন মহারাজের কাছে, ব্রহ্মানন্দের কাছে দীক্ষা নিতে। ব্রহ্মানন্দ খুব হ্যারাস করতেন, 4 বছর 5 বছর। আবার সেবককে বলছেন, দেখ বড্ড হ্যারাস করছি, ভালো দেখাচ্ছে না, তাই না? খুব হ্যারাস না করে দীক্ষা দিতেন, বাজিয়ে দেখতেন। তারপরে হয়েছে কি জানেন, উনি চুপচিপে মায়ের কাছে দীক্ষা নিতে গেছেন। তারপরে সব প্রসঙ্গ বীরেশ্বরানন্দজির সঙ্গে পথে দারুণ অসুস্থ, ফিরে এসেছেন। ব্রহ্মানন্দ সব শুনেছেন, পরবর্তীকালে দীক্ষা দিয়েছিলেন। তারপর উনি মহাপুরুষ মহারাজের কাছে যে বলছেন, আচ্ছা কেউ মায়ের কাছ থেকে দীক্ষা নেয়, কেউ মহারাজের কাছ থেকে দীক্ষা নেয়, কোনো পার্থক্য আছে? উনি বললেন না, কোনো পার্থক্য নেই। একই গঙ্গা জল 2টি ফসেট দিয়ে আসছে, 2টো নল দিয়ে আসছে, একই গঙ্গা জল, একই ঠাকুরের শক্তি মায়ের ভিতর দিয়ে আসছে, মহারাজের মধ্যে আসছে। সুতরাং আমার গুরু বড়, তোমার গুরু ছোট, এই সমস্ত মতুয়ার বুদ্ধি। ইতিহাস আমি আমার ভূমিকাতে লিখেছিলাম, আমি ঠিকই লিখেছি, মনে আছে। ইতিহাস কাকে মনে রাখে, তার পাতায় কারা স্থান পায়। ইতিহাসের সোনার তৈরিতে স্থান শত ও সংকীর্ণ, তাই সূক্ষ্ম বিচার করে তাতে যাত্রী তুলতে হয়। এ তৈরিতে আম জনতার স্থান নেই, তেমনি ধনী বিলাসীদের স্থান নেই। এই তৈরির যাত্রী তারাই যারা মানব কল্যাণে নিঃস্বার্থে সর্বাধিক দান করে গেছে বা জগতে নতুন কিছু দিয়ে গেছে। যেসব ব্যক্তি কর্মের দ্বারা, ত্যাগের দ্বারা পৃথিবীর বুকে দাগ কেটে গেছেন, ইতিহাস তাদেরই বরণ ও স্মরণ করে। স্বামী গম্ভীরানন্দ রামকৃষ্ণের সঙ্গে এমনি এক বরণীয় স্মরণীয় ব্যক্তি। বড্ড সত্যি কথা। ইতিহাস দেখুন, কঠোপনিষদে একটা শ্লোক আছে, শ্রেষ্ঠমিব মর্ত্য পৈচ্যতে শ্রেষ্ঠমিব জয়তে পুনঃ। এই যে জীব জগতে মানুষ দেখছেন না, তারা মশরুমের মতো জন্মায়, মশরুমের মতো মারা যায় এই পৃথিবীতে। কেউ তাদের মনে রাখে না, লোকে তাদেরই মনে রাখে। ইতিহাসের পৃষ্ঠায় তারাই স্থান পায়, যারা অপরের জন্য প্রাণ দেয়, জীবন দান করে। এই সমস্ত মহান স্মরণীয় বরণীয় সন্ন্যাসীরা, তারা দধিজির মতো তিল তিল করে তাদের রক্ত এই সংঘকে দিয়ে গেছেন। সেই জন্যই রামকৃষ্ণ সংঘ একটা বিরাট বিশাল বলে মনে হয়। এইসব লোককে লোক ভুলে যায়, কিন্তু এই রামকৃষ্ণ সংঘের পুষ্টির জন্য এদের অবদান অবর্ণনীয়। পলিটিক্স টলিটিক্স পছন্দ করতেন না, সোজা স্ট্রেট ম্যান। এরপর যা আমি বলতে যাব সেইটাই প্রথমে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক সময় আমি আমার বলবো, আপনারা মনে করবেন না এটা আমি অহংকার থেকে বলছি। আত্মশ্লাঘা আবর্জনীয়া, আমাদের ব্রহ্মচর্যের একটা মন্ত্র আছে,
নিজেকে প্রশংসা করো না, সেটা সম্পূর্ণভাবে ছেড়ে দেবে। আত্মশ্লাঘা। আমার মনে আছে প্রথম যখন আমি ব্রহ্মচারী হয়ে এলাম, আমাদের এক সাধু ব্রহ্মচারী আমাকে জিজ্ঞেস করে, তুমি এখানে এসেছে কেন? আচ্ছা, ভগবান লাভের জন্য চেষ্টা করছি। ভগবান লাভ, দেখো তুমি যদি এগিয়ে যাও, এই অথরিটি মনে করবে তুমি অ্যাম্বিশিয়াস, আর যদি তুমি পিছনে থাকো এরা মনে করবে তুমি লেজি, আর তুমি যদি আগেও না যাও পিছনে না যাও এরা মনে করবে তুমি স্টুপিড। আমি বললাম আমি স্টুপিড হতে চাই না, লেজি হতেও চাই না, স্টুপিড হতেও চাই না। আমি অদ্বৈত আশ্রমে এলাম 1 ডিসেম্বর 1958। 4 ওয়েলিংটন লেন, বিধাননগর বাড়ির উল্টো দিকে আমাদের আশ্রম ছিল। এক ঘর, আমাদের ঘর বাড়ি তখন ছিল না, আমি এক, আর এদিকে ঠাকুর চাকর 4 জন, এক ঘরে 5 জন। উফ, কি কষ্ট। এনিহাউ, ওই 5 তলায় গম্ভীর মার্জের একটি ঘর ছিল, সেখানে আবার সরিষার মহারাজের ওখানে খাচ্ছিল, ছোট্ট রুম। তিনি একটা ক্যানভাসের চেয়ারে বসে কাজ করতেন, আর এখানে ওই মেশোনাইজের একটা বোর্ড থাকে জানো, এইরকম ধরে এইরকম করে লিখতেন, আর জানলার পিছনে বাইরে যাতে দৃষ্টি না যায় এমনি করে লেখাপড়া করতেন। আমি প্রথমে আসি প্রুফ রিডার। My job was to read proof of Swamiji's complete words, the Ramakrishna Vivekananda literature, Advaita Asmai যত পাবলিকেশন, আমি প্রুফ রিডার ছিল। তারপরে একদিন উনি বলছেন যে দেখো, ক্যালকুলেশন করে কেউ সাধু হতে পারবে না, ঝাঁপ দিতে হয়। আমি বললাম আমার উদ্দেশ্যেই বলা হলো, ঝাঁপ তো দিলাম। ঠাকুরের জন্মদিন 1960, 28 ফেব্রুয়ারি। তার রুটিনটা দেখবার মতো ছিল। 4:30 উঠে যেতেন, 5টায় জবদান করতে বসতেন, 6টার সময় দেখতাম চিঠিপত্র লেখা শেষ, তখন একটু শাস্ত্র দেখে নিতেন। তারপরে 6টা থেকে 6:30 ব্রেকফাস্ট, 7:30 থেকে 7টা ক্লাস, প্রত্যেক দিন এক্সেপ্ট সানডে ক্লাস, শাস্ত্র পড়াতেন। তার কাছ থেকে গীতা, ছান্দোক্য উপনিষদ, কেন উপনিষদ, আরেকটা কি, আর ব্রহ্মসূত্র, এইগুলো শঙ্কর ভাষ্য সমেত আমাদের পড়িয়েছে 5-7 বছরের মধ্যে। তারপরে কাজ আরম্ভ করবেন, 11টা পর্যন্ত কাজ করবেন। চোখ ভালো ছিল না, মাঝে মাঝে উঠবেন, ওই এই উপরের এই করিডোরে পায়চারি করবেন আর গুনগুন করে গান গাইবেন। তারপরে যে চোখটা আবার ঠিক হয়ে গেল, আবার কাজে বসবেন। 11টা পর্যন্ত কাজ করবেন, স্নান করবেন, তারপরে জব করবেন। 12টার সময় খাওয়ার ঘন্টা, তারপরে একটু খাবারের কাগজ দেখবেন, সঙ্গে সঙ্গে শুতে যাবেন 1টার সময়, ঠিক 2টার সময় উঠবেন, 5টা অবধি কাজ করবেন, 4টার সময় 1 কাপ চা খাবেন। তারপরে ঠিক 6টার সময় দেখবেন বেরিয়ে গেছে, 5 সার্কাস পর্যন্ত যাবেন, ঘুরে আসবেন, আবার সন্ধ্যেবেলায় ওই করিডোরে পায়চারি করবেন, গুনগুন করে গান গাইবেন। তারপরে যে ঘরটা বন্ধ হয়ে গেল, আর ঘরে আলো নেই, ওই জবদানে ঢুকে যাবে। সেই 9টার সময় আবার খাওয়ার সময় খুলবেন, একসঙ্গে খাওয়ার ব্যাপারে না। তারপর ঠিক 9টা মিনিট 9টা, তারপরে আমাদের ক্লাস হতো 8 ঘন্টা। ক্লাসের পরে ক্লাসের নিয়ম ছিল যে নূতন জয়েন করেছে তাকেই পড়তে হবে। তা আমি জয়েন করেছি নূতন, আমি পাঠক। যদি কোনো ভুল দেখতেন, হে তোমার অক্সফোর্ড ডিকশনারি কি বলে একটু দেখো তো, উনি জানতেন আমি প্রিপেয়ার হয়ে গেছি। আমার কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি ছিল, সে বইটা এখনো আছে, আমি ফেলে দিই। তারপরে রাত্রে যে শুয়ে পড়তেন, তার মুভমেন্টের সঙ্গে ইউ ক্যান অ্যাডজাস্ট ইউর ওয়াচ। এত পাঞ্চুয়াল ছিলেন। কাজের জন্য অনেক সময় তার ঘরে যেতে হতো। একদিন দেখছি কি, ওই আপনার রেমিসেন্সেস অফ বিবেকানন্দ বইটা দেখেন,
হরিপদ মিত্রের রেমিনিসেন্সেস অনুবাদ করছে, পেটে দারুণ যন্ত্রণা, একটা হট ওয়াটার ব্যাগ দিয়ে চেপে বসে দেখে কাজ করছে। আমাদের অদ্বৈতানন্দজি গেছেন, বলছেন মহারাজ ইউ প্লিজ টেক রেস্ট, যাও যাও যাও, বিরক্ত করো। তারপরে আমি গেছি, মহারাজ what you should take rest, you are in pain, if I lie down in bed can you give me guarantee that my pain will go away? No guarantee, Maharaj. You will have to lie down. তারপর আমাকে কি বললেন জান, দেখো আমি যখন স্বামীজির কাজ করি না, আমার দেহবোধ চলে যায়, I lose body consciousness. আমি এর কাছ থেকে কিভাবে ঠাকুর স্বামীজির জন্য কাজ করতে হয় শিখলাম। আবার শরীর বুদ্ধি চলে যায় যখন আমি ঠাকুর স্বামীজির কাজ করি। অপূর্ব ব্যক্তি। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ভারতকোষ বেরোবে 4 ভলুম, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস এডিটর গম্ভীর মহারাজকে বলেছে আপনাকে 3টে লেখা দিতে হবে, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রামকৃষ্ণ মিশন। প্রত্যেকটা প্রবন্ধ 500 শব্দের বেশি হবে না। উনি অনেক লিখে ফেলেছেন। তারপরে উনি জানতেন আমি একটু লেখাপড়ার চর্চা করি। আমি বলছি হে ইয়ং ম্যান, তুমি আমার কিছু শব্দ কমিয়ে দিতে পারো? হ্যাঁ, শব্দ কমিয়ে দেবো। কিভাবে কমাবে? আমি বললাম মহারাজ ভাত কমিয়ে দিয়ে অ্যাডজেক্টিভ বাড়িয়ে দেবো। আমার সময়টা বলি আমি একটা শোনা সবাই জানি, ভাত কমিয়ে দিয়ে অ্যাডজেক্টিভ বাড়িয়ে দেবো। এটা বলে আচ্ছা করো, বললাম। বলে তারপরে বললাম মহারাজ 500 শব্দের তো আনতে পারলো না, আরো 150-200 শব্দ বেশি হয়ে গেছে। আর দাদা ওই ছেড়ে দাও, ওই তোমার হাতে লেখা একটু মোটামুটি আমার চাইতে ভালো, তুমি কপি করে সজনীর কাছে পাঠিয়ে দাও, ওই ও যে হাই বলে নি। স্বামী সংশুদ্ধানন্দজি ভবাবতারণ মহারাজ, আপনারা দেখেনি তাকে, তারই চেষ্টায় তিনি করতেন কি জানেন, ঠাকুরের প্রতিটি সন্তানের জন্মস্থানে যেতেন, একটা কমিটি ফোন করতেন, তারপরে সেখানে আশ্রম করে দিতেন। সেইভাবে আমরা শিকড়াকুড়ি গ্রাম, বারাসাত গ্রাম, এই সমস্ত ছোট ছোট আশ্রমগুলো দেখেন, সব ভবতারণ মহারাজের কীর্তি। তা উনি এসেছেন গম্ভীর মহারাজকে যে একটা স্মৃতি কথা বের করলেন বারাসাত থেকে। গম্ভীর মহারাজ দেখলাম জীবনী লিখলেন, তারপরে আমি কপি করে দিলাম। ট্রাস্টি মিটিং এর কোনো এজেন্ডা আমাকে টাইপ করতে দিয়েছেন, টাইপ করলাম, উনি সই করে দিলেন। আপনি পড়লেন না কেন? তুমি তো পড়েছো। মানে হি ওয়ান্টেড টু এনহ্যান্স সেলফ কনফিডেন্স। ভুল করবে না। অসম্ভব বিশ্বাস করতে। আমার মনে আছে এক অদ্বৈত আশ্রম ব্রহ্মচারী, দক্ষিণ ভারতের এক ব্রহ্মচারী জয়েন করেছে, আমাদের একজন যে ভান্ডারি ছিল তাকে ফ্রেঞ্চ টোস্ট খাইয়ে দিয়েছে। তাতে জিম আছে তো, এই হাউ ইজ ইট, গুড গুড। ও জানে না জিম। তারপর যখন জানতে পেরেছে তখন হি বিকেম সিক। তারপর গম্ভীর মহারাজের কাছে নালিশ করেছে। গম্ভীর মহারাজ ওকে ডেকে বললেন, দিস ইজ দি ফার্স্ট টাইম এন্ড দিস ইজ দি লাস্ট টাইম। এই রামকৃষ্ণের সঙ্গে আমরা কাউরের ভাব নষ্ট করি না। তুমি যদি দ্বিতীয়বার এরকম করো, তোমাকে স্থান ত্যাগ করতে হবে, যেখান থেকে সরে যেতে হবে। খুব স্ট্রিক্ট ছিল। খুব আশ্রমের ডিসিপ্লিনের ব্যাপারে কম্প্রোমাইজ করতেন না। কয়েকদিন সাথে একটা ক্যারাম বোর্ড এনেছে, ক্যারাম খেলছে, ঠক ঠক করে একদিন সন্ধ্যেবেলা এই 3 তলা থেকে 4 তলায় উপরে উঠে বলছে, ইট ইজ ইভিনিং, ইট ইজ দি টাইম ফর মেডিটেশন। আর কিছু বলবে না, এখন সন্ধ্যেবেলা ধ্যানের সময়। তারপর দিন ক্যারাম বোর্ড যেখান থেকে সরিষা রামকৃষ্ণ মিশনে চলে গালাগালু করলেন না, কিছুই করলেন না, শুধু এসে বলে এখন সন্ধ্যেবেলা ধ্যান জপের সময়।
একদিন সাধু কি একটা সিনেমার ওপেনিং ছিল, গেছে, আমি বলছে তুমি গেলে না, মানে আমার ওসব ভালো লাগে না। ঠিকই বলেছো, দেখো সাধু জীবনে এইরকম বহির্মুখী বৃত্তি ভালো না, বেশি কথা বলতেন না। তারপরে আমাদের স্বামী সত্যব্রতানন্দ মন্মথ মহারাজ, ঢাকেশ্বরী বস্ত্রালয়ের মালিক, ওর বাবা এসেছে, বইয়ের মাঝে পায়ে পড়ে কাঁদছে, আমার ছেলেকে বাড়ি পাঠিয়ে দিই, বই ব্যবসা দেখে। গম্ভীর মহারাজ বললেন, দেখুন সাধু আরেকজনকে কি করে বলবো তুমি বাড়ি যাও, তবে আপনার ছেলে যদি স্বেচ্ছায় বাড়ি যায় আমি না বলবো না। মন্মথ মহারাজ যাননি, খুব বৈরাগ্য ছিল। অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট 6 মাস কলকাতায় থাকেন, 6 মাস মায়াবতী থাকেন। তা আমাকে একটা চিঠি লিখলেন, আমি একটা প্রশ্ন করেছিলাম, তা আমাকে চিঠি লিখলেন, দেখো আমি ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, সেই কবিতাটা তোমাকে লিখছি। পারিব না ওই কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার, 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো, পেয়ে না পারো করো যত না পার, একবার না পারিলে দেখো শতবার, পারিব না বলে মুখ করিও না পার। সেই চিঠিখানা এখন আমি রেখে দিয়েছি। স্বামী গম্ভীরানন্দ জীবনে নেভার সে দ্যাট আই ক্যান্ট। যদি একজন মানুষ যদি পারে আমিও পারি, এরকম দৃঢ় প্রতিজ্ঞা হবে, আত্মবিশ্বাস হবে। তার সঙ্গে মায়াবতী থাকে আমার হয়নি, তবে খুব পরিশ্রম করতেন, কোন বই প্রেসে যাওয়ার আগে পড়তেন, ওই কমপ্লিট কোর্সের যত ইন্ডেক্স নিজ হাতে তৈরি করেছেন, আমরা দেখেছি তার হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্ট। তারপরে উনি ব্রহ্মসূত্র, খুব কঠিন কাজ আছে, শঙ্কর ভাষ্যের অনুবাদ 5 বছর লাগবে। স্বামী আত্মস্থানন্দ যখন বেঙ্গুনের মহান্ত, ওনাকে গভীরমার্কে একটা পোর্টেবল টাইপরাইটার প্রেজেন্ট করেছে, দেখছি নিজেই বসে ম্যানুস্ক্রিপ্ট টাইপ করছে। না 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 মহারাজ, আমরা উই শ্যাল হায়ার সামবডি। কেরালার একজন ভালো টাইপিস্ট পাওয়া গেল, সে এসে সন্ধ্যেবেলায় ওই ম্যানুস্ক্রিপ্ট টাইপ করত। সামাজিক কাজ, ঠাকুরের কাজ, যে কোনো কাজ তিনি কখনো না করতেন না। স্বামীজি সেন্টিনারির সময় আমরা একটা নতুন চিঠি পেলাম স্বামীজির বাংলায়, উনি অনুবাদ করেছেন, আমাকে পাঠিয়েছেন এই চিঠিটা নিয়ে নির্মল মহারাজকে, মাধবানন্দজিকে দেখে আনো। নিয়ে গেলাম, গভীরানন্দ দেখেছে তো, আমার কাছে এনেছে কেন, মানে উনি বলেছেন বলেই এনেছি। একবার পরে বললেন যাও এই নিয়ে যাও, ঠিক আছে। এবং আমরা 1961 সালে এই বাড়িতে আসি। আমি বোধহয় প্রথম ব্যক্তি যে এই বাড়িতে রাত বাস করেছিল। যোগাত্মানন্দজি তখন দেবেন মহারাজ এই বাড়ির মেরামত, এই বাড়ির তৈরির ব্যাপারে ছিলেন। আমি অনেক সময় ইচ্ছা করি কিনতে যেতাম এই বাড়ির জন্য। আমার মনে আছে খুব সময় 1959 আর 1960 1 জানুয়ারি কাশীপুরের বক্তৃতা গোবিন্দ মহারাজ ডিসাইড করতেন, জনসংঘের হরিপদ ভারতী বক্তা, তিনি তো ভালো বক্তৃতা দিতেন, তারা বলেন দারুণ জোর। বলছেন শ্রীরামকৃষ্ণ এসেছিলেন গৃহস্থদের জন্য, সাধুদের জন্য নয়। সাধুরা তো অলরেডি বাড়ি ঘর করে ছেড়ে দিয়েছে, ভগবানের জন্য, গৃহস্থদের জন্য এসেছিলেন। গোবিন্দ মহারাজ উঠে বললেন, ঠাকুর গৃহস্থদের জন্য আসেননি, সাধুদের জন্য আসেনি, যারা মনে প্রাণে ভগবানকে চায় তাদের জন্য এসেছিলেন। এক কথায় সব যুক্তি খণ্ডন হয়ে গেল। তার বক্তৃতার বিষয় আমাকে বলতেন, মানে খুব স্ট্রেট, যে সাবজেক্ট অ্যানাউন্স করবেন সেখানেই থাকবেন। অনেকে আছে সাবজেক্ট অ্যানাউন্স করে ডাইগ্রেশন, এইটা ওটা নানান রকম বলে, ওনার ওরকম ছিল না, খুব স্ট্রেট, যা অ্যানাউন্স করবেন সেই বিষয়ে বলবেন। এলোমেলো অপ্রাসঙ্গিক কথা বলতেন না, আবল তাবল বলতেন না, অতিশয়োক্তি পছন্দ করতেন না, এমবেলিশমেন্ট, একটু রং চং লাগিয়ে কথাবার্তা পছন্দ করতেন না। একদিন আমাকে একটা মজার গল্প বলছেন, শুনে
একজন লোক ছিল, সে বড্ড বাড়িয়ে বাড়িয়ে বলছে, তার বন্ধুরা বলে তুমি বড্ড বেশি বাড়িয়ে বলো। বলে আমি যখন বাড়িয়ে বলবো তখন আমাকে এখন খোঁচা মারিস পিছন থেকে। তা বলছেন আমরা এক জায়গায় বাঘ শিকার করতে গিয়েছিলাম, বাঘটা 18 ফুট লম্বা, দিয়েছে খোঁচা। 18 ফুট আমাদের কাছে ফিতে ছিল না, তবে 15 ফুট হবে, আবার খোঁচা। তাহলে বললেন 15 ফুট নয়, 12 ফুট তো হবে। তারপরে এমনি করতে করতে নেমে এসেছে 6 ফুটে, যখন আবার খোঁচা দিয়েছে। তাহলে কি তুমি বলতে চাও বাঘের ল্যাজ ছিল না? অথচ খুব গম্ভীর আনন্দ, মানে সত্যি গম্ভীর চাপা প্রকৃতির লোক ছিলেন, নিরভিমান, আত্মার ভিতর আত্মমর্যাদা দেখিনি। খুব সুন্দর বক্তৃতা দিতেন, কত গ্রন্থ রচনা করেছেন। আমরা দেখেছি ট্রাস্টি মিটিং এ যাবেন, এখান থেকে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে আমাদের 10 নম্বর বাস দাঁড়াতে, সেই বাস ধরে হাওড়া স্টেশনে নেমে 54 নম্বর বাসে বেলুড় মাঠে যেতেন। ভান্ডারির কাছ থেকে 1 টাকা নিয়ে যেতেন, সেই টাকা নিয়ে বাস ভাড়া দিয়ে বাকিটা আবার এসে ফেরত দিতেন। কাছে 1 পয়সা থাকতো না। তারপরে স্বামী দয়ানন্দজি এবং গহনানন্দজি তখন সেবা প্রতিষ্ঠানে ওনাকে তুলে ট্রাস্টি মিটিংয়ে নিয়ে যেতেন। নিজে দেখেছি জামা কাপড় একেবারে খুব লিমিটেড। আর কি কঠোর, পেট ভালো ছিল না। জিতাম রসাম জিতে সর্বে, ভাগবত বলে যার জিহ্বা জয় হয়েছে তার অন্যান্য ইন্দ্রিয় জয় হয়েছে। 1963 সালে আমাদের একজন যে ভান্ডার দেখতো চলে গেল, আমার ঘরে ভান্ডার, ফরেন ডিপার্টমেন্ট আর ফটো ডিপার্টমেন্ট, 3টে ডিপার্টমেন্ট। ভান্ডারের কাজ করছি। ওনার ঝোল একটা স্পেশাল হতো, আলু, কাঁচকলা, পেঁপে, পটল, 5-6 রকম মশলা তরকারি দিয়ে অল্প তেলে ছাঁতলিয়ে জল ঢেলে দাও, তারপরে সামান্য একটু মশলা দাও আর 2 পিস মাছ দাও, ব্যাস। একদিন আমি বললাম আপনারা দিনের পর দিন এইরকম খাচ্ছেন, আপনার মুখে অরুচি লাগে না? তা বলছেন আমি তো বলেছি আমার মুখে অরুচি না লাগে, আমার অরুচি লাগে, যা দিচ্ছ দিয়ে যাও। সেদিন আপনাদের একটা অরুচির গল্প বলি। বেলুড় মঠের স্বামী ভরত মহারাজ আর স্বামী নিত্য স্বরূপানন্দজি পাশাপাশি বসে, আর আমি তো ওখানে বসে আছি। তা নিত্য স্বরূপানন্দজি চিন্তরণ মহারাজ বলছেন ভরত মহারাজকে, দেখুন ভরত মহারাজ ঠাকুর 1886 সাল থেকে সুজির পায়েস খাওয়া শুরু করেছে, এখনো রোজ রাত্রে সুজির পায়েস। ঠাকুরের মুখে দারুণ অরুচি এসে গেছে, মেনু পাল্টা। ভরত মহারাজ বলছেন আচ্ছা, ঠাকুরের সঙ্গে তখন তোমার এই ধরনের কথাবার্তা হচ্ছে? তারপরে নিজে নিজেই বলছেন মেনুটা কি হবে? এই কই কপি, শীতলের পোল, মৌরানা মাছের কাই, এক পাল্টে পূর্ববঙ্গের যত যেটা ভালো আছে এই খেলেই তবে তো ঠাকুরের মুখে রুচি আসবে। আমি 1886 সাল থেকে সুজির পায়েস প্রত্যেকদিন রাত্রে। তখন স্বামীজি সেন্টিনারি চলছে, ওই পার্ক সার্কাসের সেন্টিনারি হয়েছিল। আমাদের আশ্রম সাধুতে ভর্তি, 25 সাধুদের বিছানা দিয়ে আমি মেঝেতে শুতাম। কিন্তু ওই আমাদের যে ক্লাস হয় ওইখানে ঢালা 17 ইঞ্চির পরে শুয়ে থাকতো। কারণ এখানে মানে ওয়াকিং ডিস্টেন্স, আমরা সব সাধুরা বিভিন্ন ভারতবর্ষের
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাধু এসেছিলেন। তারপরে কিন্তু 6টার সময় কিন্তু ঘন্টা দিতেই হবে। আমি 4:30টায় উঠতাম, উঠে ওখানে সরকার চুলা ছিল, গ্যাস ছিল না, তাতে কাঠ দিয়ে কেরোসিন দিয়ে কাঠি দেশলাই দিয়ে জ্বালিয়ে দিলাম, তারপরে কয়লা দিলাম, ধোঁয়া উঠে গেল, তারপরে এদিকে ময়দা চাষছি আর জব করছি। তারপরে ঠাকুর এসে, ঠাকুর ছিল অবশ্য, তারা যদি 6টা একটু দেরি হয় না, মে আই হেল্প ইউ, ঠিক রান্নাঘরের দরজায় এসে বলবেন মে আই হেল্প ইউ, which is a disgraceful that you did not ring the bell at 6 o'clock. খুব পাংচুয়াল ছিলেন। একদিন আমার স্বভাবই ছিল খুব, একদিন বলছে মহারাজ স্বামীজির একটা পূর্ণাঙ্গ জীবনী হওয়া উচিত, গার্গীর বই বেরিয়েছে, তো বলছেন দেখো ঠাকুরের ইচ্ছা হয়তো হবে। তারপরে আমাদের একদিন বলছেন ডু ইউ নো দ্য লাস্ট মেসেজ অফ শ্রীকৃষ্ণ? না, তবে শোন, কৃষ্ণ সব ওষুধ টষুধ কংস বহু ওষুধ দমন হয়ে গেল, কুরুক্ষেত্র সব শেষ হয়ে গেল, কৃষ্ণ তার জীবনের শেষ স্টেজে দ্বারকায় রয়েছেন, পথ দিয়ে চলছেন, গৃহবধূরা দরজা বন্ধ করে দিত। উফ, কৃষ্ণ দুর্মুখ, যেখানেই যায় সেখানেই যুদ্ধ বিগ্রহ ধ্বংস করে। কৃষ্ণ মনের কষ্টে তার শিষ্য উদ্ধবকে বলছেন উদ্ধব আমি শরীর ছেড়ে দেব। বলি কেন প্রভু? না, স্বয়ং ভগবান হয়ে কিছু করতে পারলাম না, এবং গৃহবধূরা পর্যন্ত আমার সামনে দরজা জানলা বন্ধ করে দেয়। একদিন খুব খিদে পেয়েছে, একজনকে বলে একটু দুধ দাও, সে বুড়ির দুধের পাত্র পড়ে গেল, ভেঙে গেল। না, বলতো তুমি তো ধর্মের রক্ষক পালক, তুমি চলে গেলে আমাদের কি দুঃখ দুর্দশা কি হবে? না, এবার আমি শরীর ছেড়েই দেবো, ঠিক করেছি। তারপরে বলছেন দেখো আমি স্বয়ং ভগবান হয়ে জগতে কিছু করতে পারলাম না, এই জগতে কারোর কিছু করবার নেই। This is the last message of Krishna. তারপরে আমারে বলছেন দেখো এই জগতে কুকুরের ব্যাচ। আমাদের একজন সাধু বলতেন there are 4 aphorisms of the dog's carnivore. The first aphorism, এই জগৎটা কুকুরের ব্যাচ। দ্বিতীয় aphorism, we shall straighten it out, আমরা এটাকে সোজা করবই করব। Third aphorism, we shall definitely fail, আমরা বিফল হবই হব। আর চতুর্থ aphorism, while trying to do so, we will be straightened out. এটাকে সোজা করতে যে আমরাই সোজা হয়ে যাব। এই হলো the 4 aphorisms of dog's carnivore. এমনি খুব মাঝে মাঝে খুব অত সিরিয়াস, কিন্তু মাঝে মাঝে খুব মজার কথা বলতেন। রাশিয়ান অ্যাস্ট্রোনট ভ্যালেন্টাইন এসেছে কলকাতায়, সিভিল রিসেপশন হবে। স্বামী দয়ানন্দজি, গম্ভীর মহারাজ অ্যান্ড ভরত মহারাজ তিনজনে গেছেন। ফিরে এসে আমাকে বলছেন ওহে আজকে নতুন বাংলা শিখে এলাম। আমি বললাম কিরকম বাংলা শিখলেন মহারাজ? ভ্যালেন্টিনা করেছি কি জানো, এই বাংলা ভাষা রাশিয়ান স্ক্রিপ্টে লিখে পড়লো। কি পড়লো? আপনাদের দেশে আসিয়া আমাদের অত্যন্ত গরম লাগিয়ে আছে, তবে গরম আবহাওয়ার গরম নয়, আপনাদের হৃদয়ের গরম। তা আমাকে বলছেন তুমি হৃদয়ের গরম টরম কিছু বোঝো? আমি অনেক সময় ঠাট্টা করে বলি এই বেদান্ত সাধুদের কখনো বিশ্বাস করবে না, ওরা নির্দয়, মা বাপকে কাঁদিয়ে সাধু হয়। এক ভক্ত ছিলেন, তার নাম সুরেন্দ্রনাথ চক্রবর্তী, মায়ের শিষ্য। বউ মারা গেছে, এসে ভেউ ভেউ করে কাঁদতো গম্ভীর মহারাজের কাছে। গম্ভীর মহারাজ বললেন দেখো না আমার অত সময় নেই, ওই ছেলেটা ওই কোনার বেঞ্চিতে বসে, ওর কাছে
আমার কাছে সে বসে সেই বুড়ো মানুষটি কাঁদতেন, বলতেন দেখুন আপনাদের দেখে আমার পুরো ঈর্ষা জাগে, এই ছোটবেলায় সংসার ছেড়ে ভগবানের জন্য কাজ করছেন, আর আমার এই বুড়ো বয়সে বউ মরে গেছে, বুড়ো বয়সে বউ মরে বড্ড কষ্ট। আমি একটু হাউ করতাম। একদিন मोती महाराज स्वामी शिवेश्वरानंद जी महापुरुष महाराज তিনি সেবক ছিলেন, উনি শ্যামলাতালের মহন্ত ছিলেন। একদিন গোবিন্দ দাস বলছেন আপনি এই ছেলেদের একটু কিছু উপদেশ দিন। কেন উপদেশ দিতে যাবো, ওরা আমার জীবন দেখছে না? মাই লাইফ ইজ মাই মেসেজ, আমার জীবনটা দেখো আমি কিভাবে সাধু জীবন যাপন করি। স্বামী শাশ্বতানন্দ জি, সুরেশ মহারাজের শরীর গেল, বীরেশ্বরানন্দ জি একা, জেনারেল সেক্রেটারি, নো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। গম্ভীর মহারাজকে বেলুন মাঠে নিয়ে যাওয়ার প্রস্তাব এসেছিল। এখানে তখন সব বড় বড় ট্রাস্টিরা আসতেন, সবাই ওনাকে বারবার অনুরোধ করলেন, বলেন না। তারপরে স্বামী মাধবানন্দ জি বললেন তুমি এখানে চলে এসো। সেই সাধুর কি ব্যক্তিত্ব ছিল, চলে গেলেন। এখানে বিরাট ভান্ডারা, 250 জন সাধু খাবেন, আমি ভান্ডারি দৌড়ঝাঁপ করছি, বাজার ঘাট সব রকম আইটেম হবে। ম্যাগনোলিয়া সোজা ফাউন্টেন থেকে আইসক্রিম আসবে, খুব দৌড়াদৌড়ি করছি। আমায় দেখে বলছে, হ্যালো ইয়ং ম্যান, why are you working so hard to throw me out from this place? এই যুবক, তুমি আমাকে এই আশ্রম থেকে বিতাড়িত করবার জন্য তো দৌড়ঝাঁপ করছো কেন? খুব স্নেহ করে। 1963 সালে আমার ট্রেনিং সেন্টারে যাওয়ার কথা। গোবিন্দ বললেন না না না, যেতে পারবে না, স্বামীজি কাজ করো। সকাল 5টা থেকে 5:30 থেকে রাত 11টা পর্যন্ত একটানা থাকতো, দিনের পথে কুকিং, শপিং। আর আমার তো মনে হয় 118 পাউন্ড বই। আমি মাধবানন্দজিকে বললাম, মহারাজ গোবিন্দ মহারাজ বলেছেন আমি আমার ট্রেনিং সেন্টারে আসতে পারবো না, স্বামীজির কাজ করতে হবে। ও গোবিন্দানন্দ ঠিক বলেছে, গোবিন্দানন্দ ঠিক বলেছে। হ্যাঁ, তুমি ভাবছো তুমি 1 বছর জুনিয়র হয়ে যাবে সাধু জীবন। হ্যাঁ, সিনিয়র জুনিয়র কাকে বলে জানো? আমি চুপ হয়ে আছি। যে ঠাকুরের নিকটে সে সিনিয়র, যে ঠাকুর থেকে দূরে সে জুনিয়র। তুমি 1 বছর আগে শোনা পেয়ে গেছো বলে যে তুমি সিনিয়র হবে, ইট ইজ নট রাইট। সব সাধুরা দারুণ। 1964 সালে আমি ট্রেনিং সেন্টারে যাই। গোবিন্দ মহারাজ তখন লেগে হাউসের মাঝে ঘরে, তখন মিশন অফিসের সামনে, ঠাকুরের মন্দিরের সামনে ওইটাই মিশন অফিস ছিল, ওখানে বেশি ঘর ছিল না। উনি তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমি ট্রেনিং সেন্টারে প্রত্যেক রোববারে না ওর ঘরের বইপত্র ধুলো ঝাড়তে যেতাম আর জুতো পালিশ করতাম। একদিন আমাকে বলছেন, আমার মনে আছে অক্ষয় তৃতীয়া 1964, দিনটা এখনো মনে আছে। তো সেদিন হাসপাতালে মৃত্যুঞ্জয়ানন্দ, উনি আসানসোলের মহন্ত ছিলেন, মহাপুরুষ মহারাজের শিষ্য। মৃত্যুঞ্জয়ানন্দকে হাসপাতালে দেখতে গেলাম, দেখি একটা বই পড়ছে, পড়ি দিয়ে কিনলাম বিমল করে, 30 টাকা দাম। তা আমি যদি স্বামীজি জীবনী লিখি লোকে পড়বে, হ্যাঁ কেন পড়বেন না, নিশ্চয়ই পড়বে, মহারাজ লেখা শুরু করুন। কারণ আমি আগেই বলেছিলাম যে স্বামীজির অনেক তত্ত্ব বেরিয়েছে, আর প্রমথনাথ বসুর বইটা আপডেটেড হয়ে গেছে, আপডেটেড বায়োগ্রাফি লেখা হবে। সেই দিন থেকে লেখা শুরু করলেন। 2 বছরের মধ্যে 2000 পৃষ্ঠা লিখে ফেললেন। লেখার পরে আমি তখন ট্রেনিং সেন্টারে, আমি ওই বইয়ের এডিটর ছিলাম। যে সমস্ত তত্ত্ব উনি বইতে হয়তো ঢোকাতে পারেননি, ভুলে গেছেন, আমি সেগুলো সাপ্লাই করতাম। মহারাজ ওই ঘটনা তো দেননি, তো আপনি মিরাজে নিয়ে গেছেন, মহাপুরু হরি মহারাজের চিঠিতে আছে স্বামীজি একদিন
পোলাও রান্না করেছেন, সেই গল্পটা বলছিলাম কালকে। পোলাও রান্না করেছেন, গুরু ভাইদের ডিস্ট্রিবিউট মানে পরিবেশন করছেন, কিছুই নিজের জন্য রাখলেন না। স্বামীজি আপনি নিজের জন্য কিছু রাখলেন না? আমি যেগুলো ঢের খেয়েছি তোরা খা, সব দিয়ে দিলেন, নিজে কিছু খেলেন না। ওই সমস্ত ঘটনা, ছোট ছোট ঘটনা যা আমার স্মৃতিতে থাকতো, আমি সাপ্লাই করতাম, আর উনি ওই সমস্ত বইতে ঢুকাতেন। এখন মহারাজ কি করে ঢুকান? বলে দেখো, নিখিলানন্দ স্বামীর কাছ থেকে একটা টেকনিক শিখেছি। এরকম লম্বা ফুটেস্কেপ তো উনি করতেন কি, যে পোর্শনটা অ্যাড করবেন সেটা নিজে লিখতেন, আর তারপরে ওখানে সাদা কাগজ জমিয়ে সেখানে পেস্ট করবেন। সেখানে পেস্ট বলে রাইটিং অ্যান্ড পেস্টিং, এটা শিখেছি যাতে আমার গোটা পৃষ্ঠাটা আবার রিরাইট না করতে হয়। বলে এটা আমি স্বামী নিখিলানন্দের স্বামীর কাছে শিখেছিলাম। তখন তো আর এই কম্পিউটার হয়নি, সব লং হ্যান্ডে লিখছেন। তারপরে বইটাতে লেখা হলো, তিন খণ্ড, তিনটে নাম দিয়েছেন: প্রস্তুতি, প্রচার, প্রকল্প। আমি আপত্তি করলাম, ব্রহ্মচর্য হয়নি, ট্রেনিং সেন্টার। মহারাজ প্রকল্প হবে না, খাটবে না। কিরকম? কেন? প্রস্তুতি, স্বামীজির প্রথম ধর্মটার নাম হলো প্রস্তুতি, স্বামীজি ইজ ইন দি মেকিং। সেকেন্ড, প্রচার। থার্ড, প্রকল্প। প্রকল্প মানে প্রকৃষ্ট রূপে কল্পনা। স্বামীজিকে এই শব্দটাকে কল্পনা করেছে। আমার মনে আসে মহারাজ প্রবর্তন কথাটা ভালো হবে। আপনি একটা অনুপ্রাসায় ছিলেন, অ্যালিস্ট্রেশন ইংরেজিতে বলেন, অনুপ্রাসায় ছিলেন। প্রস্তুতি, প্রচার, প্রবর্তন। তোমার প্রবর্তনের পক্ষে কি কি যুক্তি আছে দেখো। আঙ্কেল মহারাজ বুদ্ধ যখন নির্বাণ লাভ করে সারনাথে এলেন, তিনি কি করলেন জানেন? ধর্মচক্র প্রবর্তন সূত্র করলেন। প্রবর্তন কথাটাই এটা লাগবে। তিনি রামকৃষ্ণ সংঘ প্রবর্তন করলেন। আচ্ছা, ঠিক বলেছেন, তাই বসা। দেখুন, অন্য অহংকারী হলে বলতে না 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 না, ছোটা বাচ্চা জামি জামি গেছে তাই হবে। ওনাকে হয়তো রিজন দিতে হবে। উনি লিখেছেন যে অনেক রয়েছে, সুতরাং ডিটেলসে যাবো না। স্বামীজি বলছেন লাভ এন্ড ফ্রিডম ইজ দ্য টু কন্ডিশনস অফ গ্রোথ। একদিন আমাকে জিজ্ঞেস করে কি চাও, আমি বললাম কিছুই না, আশীর্বাদও না। আমি বললাম সে তো আপনি ইউ আর শাওয়ারিং অল দি টাইম, আই হ্যাভ নট আস্ক ফর ইট। একটু হাসলেন। একদিন বলছেন, আমাকে জিজ্ঞেস করেছেন তোমার কতগুলো প্রবলেম আছে বলো তো। মানুষ ঠাকুরের কৃপা না, আমার পার্সোনাল প্রবলেম, আমার ব্যক্তিগত কোনো প্রবলেম নেই। তবে আশ্রমের প্রবলেম, ভক্তদের প্রবলেম অনেক সময় ডিল করতে হয়। আমি বললাম আপনার কয়টা প্রবলেম আছে? তুমি আমার প্রবলেম জানতে চাও? হ্যাঁ, দেখো প্রত্যেক দিন যখন চিঠি খুলি আমি 30 থেকে 35টা প্রবলেম পাই। কি করে সলভ করে? ঠাকুরই সলভ করে দেয়। কোন একদিন সেই যে স্বামীজির একটা জন্মোৎসবে বিকেল বেলায় মঠে গেছি। গোমিন মহারাজ আর ভরত মহারাজ স্বামী ব্রহ্মানন্দের মন্দিরের সামনে ওখানে দাঁড়িয়ে রয়েছেন, বক্তৃতা শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা আমি ভরত মহারাজকে প্রণাম করে ওদের ছায়া আমাকে এমনি করে ঘুরে এসে গোবিন্দ মহারাজকে আবার প্রণাম করলাম। তা ভরত মহারাজ আমাকে বলছেন আচ্ছা আচ্ছা বৈষ্ণবী ঢংটা তো বেশ শিখেছে। আচ্ছা, তা গোবিন্দ মহারাজ বলছেন আমরা কি এতই অস্পৃশ্য যে তুমি আমাদের ছায়া পর্যন্ত মারাতে চাও না? আমার সন্ন্যাসে 1969 সালে গোবিন্দ মহারাজ সিদ্ধার্থানন্দজি এখানে এসেছেন। আমাকে বলছেন ওই তোমার নাম মিশনে বক্তৃতার লিস্টে দিয়ে দিয়েছে। আমি বক্তৃতায় বিশ্বাসই করি না, ভগবান লাভ হোক তারপরে বক্তৃতা। তুমি বিশ্বাস করো আর না করো, তোমার নাম ওখানে রয়েছে আর তোমাকে মিশনের মেম্বার হতে হবে। সব সাথে মিশনের মেম্বার নয়।
তারপরে উনি আমার তারপরে চিদাত্মানন্দ যে আমাকে বকুনি দিলেন, তুমি ট্রান্সলেটের সঙ্গে সম্বন্ধিত সঙ্গে কথা বলতে শেখোনি। উনি আমার প্রীতি করল। আই ওয়াজ সো ফ্রি উইথ হিম। উনি সেটা বুঝতে পারেননি। আমার মনে আছে 1968 সালে ব্যারাকপুরে বিবেকানন্দ যুব মহামণ্ডল হলো, আমি সঙ্গে গেছি। তা আমার বাবা আর আমার বড় ভাই গম্ভীর মানুষকে যে বলছে, আপনি আমাদের বাড়িতে আপনার আসতে হবে, আপনাদের চিনি না কেন আপনাদের বাড়িতে যাবো? কে বলেছে? যে আমার বাবা। যেতে পারি অন কন্ডিশন, আপনাদের বাড়িতে কিছু খাবো না। তা আমাদের বাড়িতে গেছেন, আমার মা এক থালা সন্দেশ আর জল দিয়েছেন। আগেই বলেছি আপনাদের বাড়িতে কিছু খাবো না। তাই বলে মহারাজ এটা গৃহস্থ, ঠাকুর বলেছেন গৃহস্থের বাড়ি গেলে হ্যাঁ একটু কিছু খেয়ে যেতে হয়, আপনি একটু সন্দেশ ভেঙে মুখে দিন, একটু জল খান। তাই করলেন। এখনো মনে আছে 1966 সোমনাথ ব্রহ্মচার্য যাবে, আমি তখন ট্রেনিং সেন্টারে, আমরা সব গেছি সেক্রেটারি ঘরে, মহারাজ আমাদের কিছু বলুন। দেখো বলবার এখন আর নেই। আমি ওই স্বামীজির জীবনী লিখছি, ওতে একটা চ্যাপ্টার আছে নবীন সন্ন্যাসী সঙ্গ। এই ছেলেটা আমার হাতের লেখা সম্বন্ধে ওয়াকিবহল, এই ছেলেটাই পড়বে। আমি পড়ে সবাইকে শোনাবো। তারপরে যখন আমার মনে আছে স্বামীজির জন্মদিন, আমার 69 সন্ন্যাস 70-তেই ঠিক হয়েছে আমাকে আমেরিকা পাঠাবে। তারপরে আমি মায়াবতী থেকে ফিরেছি ডিসেম্বর। উনি বললেন যে তোমাকে হলিউডে যেতে হবে। I told wrong choice. কত পণ্ডিত সিনিয়র সাধু রয়েছে, তাদের পাঠান, আমি ছেলে মানুষ, আমি তখন 34-35 বছর বয়স। তা বিদেশানন্দকে আমি বলে দিলাম, মহারাজ আপনি আমাকে পাঠাচ্ছেন, আমি রামকৃষ্ণ হিপি হয়ে যাবো, রামকৃষ্ণ হিপি মুভমেন্ট শুরু করে দেবো, তখন আপনারা কি করবেন? আমার তোমাকে একটা ছেলে পাঠাবার ইচ্ছা ছিল, তবে তোমার মধ্যে একটা গুড বয় পাঠানোর ইচ্ছা ছিল। তারপরে ঠিক হলো। আমার গম্ভীর মহারাজ বলছেন, হে পঞ্জিকা দেখেছো? না মহারাজ, পঞ্জিকা তো দেখিনি। পঞ্জিকা না দেখেই তুমি যাত্রা করবে? মহারাজ আমি ঠাকুরের কাজ করতে যাচ্ছি, তাদের যদি পছন্দ না হয় ফিরে আসবো। তারপরে তো গেলাম। 1971 31 মে আপনারা গেটওয়ে অফ ইন্ডিয়াতে দেখেছেন স্বামীজির ব্রঞ্জ স্ট্যাচু, এই পাশে শিবাজি আর এই পাশে স্বামীজি, ওইটা মূর্তি স্থাপন হলো। তখন স্বামী হিরণানন্দ যে বম্বের মহন্ত, আমরা সব 100 সাধু গেলাম, সব প্রায় সিটে গেছে। তার গম্ভীর মানুষের সঙ্গে আমি একই প্লেনে গেলাম কলকাতা থেকে। তারপরে তো 1 জুন খুব বৃষ্টি, প্লেনে প্রথমে মস্কো, প্যারিসে 3-4 দিন ছিলাম। ব্যাস আমি বিদ্যাত্মানন্দের সঙ্গে আমার দেখা হলো না, উনি আমাকে নিতে এসেছিলেন। আমি এম্বাসিতে যে উঠলাম, আমি দারুণ বিপদের মধ্যে পড়লাম। তখন $100 বেশি নিতে দেবে না রিজার্ভ ব্যাংক, পয়সা বেশি নেই। তারপরে এম্বাসির লোক আমাকে রেস্কিউ করলো। তারপরে বিদ্যাত্মানন্দ রাত্রিবেলায় নিয়ে গেল। তারপরে লন্ডন, নিউ ইয়র্ক হয়ে লস অ্যাঞ্জেলেসে 11 জুন গেলাম। এখনো মনে আছে, যে মুহূর্তে প্লেন থেকে নেমেছি দেখি কেউ প্রায় 70-80 জন লোক নিচে এসেছে। কি ব্যাপার? সব ক্যামেরা নিয়ে, আর আমার 124 পাউন্ড ওয়েট, গেরুয়া পরা। একজন আমেরিকান এরকম এলবো করে সবাইকে ঠেলে দিয়ে আমাকে ধরে বলছে, I don't know who you are, you must be very important. Otherwise, why so many people have come to receive you? Let me shake hand with you first. তারপরে আমি গম্ভীর মানুষকে একটা চিঠি লিখলাম, মহারাজ আপনি আমাকে হাত পা বেঁধে প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়েছেন, জমা যদি বাঁচতে হয় আমাকে সাঁতরাতেই হবে, তাছাড়া উপায় নেই। আমি একটা এই করে চিঠি লিখলাম। তখন উনি আমাকে চিঠির উত্তর দিলেন। আমি লিখলাম, আমার গতি হবে কি হবে জানি না, তোমার এই কথার উত্তরে লিখি, সবই তুমি জেনে ফেলবে, তবে ভগবান স্বাধীন, স্বতন্ত্র ইত্যাদি যা আমরা বলে থাকি তার কি হবে? আমাদের ফিলোসফি থেকে কি জানো? তোমাকে হাত পা বেঁধে ঠাকুর মারবেন, তুমি কাঁদবে আর হাত জোর করে বলবে, প্রভু তুমি বড় দয়ালু।
ইহাই আমার প্রতি তার উপদেশ, তোমাকে হাত পা বেঁধে পিটানো হবে, তুমি কাঁদবে আর হাত জোর করে বলবে প্রভু তুমি বড় দয়া। তারপরে 1972-তে ওনার ডিটাচ রেটিনা হয়েছিল, ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে ভর্তি হলেন। আমি দেখতে গেলাম, আমার তখন ট্যাঙ্ক করে টাই করা, এই চশমাটা দিত দেখি ও কেমন সাধু হয়েছে, কেমন সাহেব হয়েছে। আমাকে আলিঙ্গন করলেন, আশীর্বাদ করলেন। একটা জিনিস লক্ষ্য করলাম, ডিটাচ রেটিনা বিছানায় শুয়ে আছেন এক আমেরিকান ব্রহ্মচারী নাম ধ্রুব। সকালবেলায় গসপেল পড়ে, রাত্রির বেলায় কঠোপনিষদ পড়ে, আর উনি শুয়ে শুয়ে ব্যাখ্যা করেন। এই যে রোগে ভুগে না করে কি করে মনটাকে উচ্চ গ্রামে তোলা যায়, কি করে ভগবানের কাছে রাখা যায়, সেই বিষয়ে এখন গভীর হয়ে শুনছে। একদিন কঠোপনিষদ পড়া শুনছে, আমি যেই গেছি ধ্রুব স্টপ করে, সবাই ডিড ইউ স্টপ? বলে Chaitanya has come. Let him wait. Let us first finish the verse, then we shall talk to him. Vedanta Vakyeshu Sadaramantah Kopinavanta Kuluvaikkavanta. বেদান্তের তিনি এস্টাবলিশ হয়েছিলেন, মনটা না সব সেইখানেই থাকতো। একদিন হলিউডে খাওয়ার পরে দুজনে বসে আছে, গল্প আছে। একবার মহারাজ এই নিয়ম কানুন সব বেশি নিয়ম কানুন ভালো না। তখন আমি খুব পড়ছি এই মোসেস জুডাইজমে না, মোসেসের প্রায় 576টা রুলস আছে। When there are too many rules and regulations, the religion cannot breathe. It is gagged. Religion is stagnation. Religion in stagnation এসেছে। সেই বিষয়ে আমাদের আলোচনা চলছিল। তাই বললাম মহারাজ হিউম্যান হার্টকে নিয়মের দ্বারা বাঁধা চলে না। এইটা হিউম্যান হার্ট নাট বল্টু নয় যে টাইট দেব। তা প্রভুনন্দের সঙ্গে কৃষ্ণলাল মহারাজকে বলেছিলেন, মহারাজ কিছু নিয়ম কানুন করুন, নিয়ম কানুন না বাড়িয়ে ভালোবাসাটা বাড়িয়ে দাও, ব্রহ্মানন্দ বলেছিলেন। তারপরে গম্ভীরবার শুরু করলেন, দেখো তোমাকে একটা কথা বলি, একটা সংঘ পরিচালনা করতে গেলে নিয়মের প্রয়োজন আছে। নিয়ম ছাড়া মানুষ একটা নর্মস নিয়ম এটা থাকা উচিত। তারপরে নিজে একটা গল্প শুরু করলেন, শোনো একটা গল্প। দারুণ বৃষ্টি আছে, শিব মন্দির, এক কাবলিওয়ালা ঢুকেছে। কাবলিওয়ালা তার 2 বুট জুতো শিবের মাথায় দিয়ে শিব শুয়ে ঘুমাচ্ছে। আর এদিকে এক ব্রাহ্মণ ঢুকেছে, হঠাৎ তার পা শিবলিঙ্গতে লেগে গেছে, সঙ্গে সঙ্গে প্রণাম করেছে। শিব সেই লিঙ্গ থেকে মূর্তি ধারণ করে ত্রিশূল নিয়ে ব্রাহ্মণকে হত্যা করতে চান। ব্রাহ্মণ বললেন, প্রভু অ্যাক্সিডেন্টালি আমার পা তোমাকে টাচ করেছে, আমি তো তোমাকে প্রণাম করেছি, কিন্তু ওই কাবলিওয়ালা ভটকা কাবলিওয়ালা গায়ে গন্ধ, ও তোমার মাথায় পা দিয়ে শুয়ে আছে, তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না, এটা কি ব্যাপার? শিব ঠাকুর বললেন, ও তো আমাকে মানেই না, অ্যাকশন নেবো কি? তাই কেন আপনার যত রুলস এন্ড রেগুলেশন, এই গুড বয় লাইক মি, তাদের জন্য আপনার রুলস এন্ড রেগুলেশন। ঠিকই বলেছো। ওইরকম তিনি কয়েকজন বললেন, এরকম ভটকা কাবলিওয়ালা সাধু আছে, নিয়ম কানুন মানতে চায় না, বললেন না, সঙ্গে থাকতে গেলে ঠাকুরের নিয়ম কানুন মেনে চলা। আমরা লেগুনা বিচে গেছি, মহারাজের খুব ইচ্ছা লেগুনা বিচ দেখবেন, খুব সুন্দর জায়গা, সানসেট হবে। উনি একবারে ইচ্ছা একবার প্রশান্ত মহাসাগরে স্পর্শ করবেন। আমি ধরে নিয়ে গেছি, হঠাৎ একটা বড় ঢেউ এসে ব্যাস জুতো মোজা সব ভিজিয়ে দিয়েছে। একজন আমেরিকান বলছেন, ওয়েলকাম ওয়েলকাম, গেরুয়া করা তো, ওয়েলকাম টু ক্যালিফোর্নিয়া। তাই বলে মহারাজ দেখুন প্রশান্ত মহাসাগর আপনার পা তুলে নিয়ে নিল, একটা ভালো প্রণাম করে নিয়ে নিল। তারপরে আমি একটা ছবি তুললাম, তারপরে আমি ছবিটা পাঠিয়ে দিয়েছিলাম, ইয়েস ইয়েস ইউর পিকচার ইজ ভেরি নাইস, সেটিং সান উইথ সেটিং বিবেকা গম্ভীরানন্দ, ছবিটা খুব। তারপরে অবশ্য কৃষ্ণানন্দের কাছে এক্সট্রা মোজা ছিল, ও দিয়ে দিল।
তারপরে কি জানি হয়েছিল, আমি প্রথমে হলিউড থেকে এলাম 1977 একদিন আমরা দুজনে বেড়াতাম মন্দিরের পাশ দিয়ে পাশে। একদিন কথায় কথায় বললাম, দেখুন মহারাজ, স্বামীজি বলেছিলেন বড় গাছের ছায়া ছোট গাছ বাড়তে পারে না, আই মাস্ট গো। কি জানি কি হলো, কাউকে তালিও কথা আমি জানি না কি ওনারা। তারপর দিনই দেখলাম উনি রেজিগনেশন দিয়ে দিয়েছেন জেনারেল সেক্রেটারি। এটা কি আমার কথার জন্য হয়েছে কিনা আমি বলতে পারবো না। রেজিগনেশন দিলেন। তারপরে সবাই ট্রাস্টিরা বুঝেশানন্দজি আছেন, সবাই বলছেন না 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 আপনার রেজিগনেশন না, আমি এখন আর ভালো চোখে দেখি না, আমি রেজিগনেশন। তারপরে তো তিনি ভাইস প্রেসিডেন্ট হলেন। বিন্দু মাত্র জীবনে একটা শ্লোক তিনি পালন করেছিলেন, গেও সানিত্য সন্ন্যাসী যৌনত বৃষ্টি না কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো দুঃখং গন্ধ সুখং গন্ধা প্রমুচ্যতে। পঞ্চম অধ্যায়ের বোধহয় তৃতীয় শ্লোক, ওটা জীবনে পালন করে উনি প্র্যাকটিস করতেন। সেই নিত্য সন্ন্যাসী যার দেশ নেই, ন বৃষ্টি ন কাঙ্ক্ষতি, যার কামনা বাসনাও নেই, নির্দ্বন্দ্ব সে দ্বন্দ্বাতীত, হে মহাবাহ হে অর্জুন সুখং বন্ধা প্রমুচ্যতে, এই বন্ধন থেকে অনায়াসে মুক্ত হয়েছে। এটা তিনি জীবনে পালন করতেন। (1982) সালে যখন এলাম, মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট। আমি একদিন বললাম, মহারাজ আপনার কতগুলো বই ভক্তমালিকা, এই বইগুলো আপডেট হওয়া উচিত, অনেক ইনফরমেশন এসছে, এখন আর ভালো চোখে দেখি না, হবে না। তবে যুগনে একটা আপডেট করে গেছেন, ওই নিজে নিজেই ডিকটেট করে করে। তারপরে দেখুন না প্রেসিডেন্ট কত কাজ করলেন, কত বললো। ছান্দোক্য উপনিষদের সংস্কৃত শঙ্কর ভাষ্যের অনুবাদ করলেন, গীতা শঙ্কর ভাষ্যের অনুবাদ করলেন, তারপরে মধুসূদন সরস্বতীর ভাষ্যের অনুবাদ সম্পূর্ণ করে যেতে পারেননি, তার আগে তার শরীর গেল। এই সমস্ত মহান কাজ তিনি করে গেছেন। তারপরে আমাকে একদিন বলছেন, দেখো আমি যখন জেনারেল সেক্রেটারি ছিলাম আমার একটা রেফ্রিজারেটর ছিল, সেটা যখন জেনারেল সেক্রেটারিকে দিয়ে আমি এখন ভাইস প্রেসিডেন্ট ট্রাস্টি বিল্ডিং এর মাঝের ঘরে থাকতাম 1982। এই ভক্তরা সন্দেশ নিয়ে আসে না, সন্দেশগুলো পৌঁছে যায়, গরম থাকে না। তাই মানে আমি আপনাকে রেফ্রিজারেটর কিনে দেবো। তুমি কোথায় টাকা পাবে? আমি আমেরিকা থেকে আসছি, আমার ভক্তরা কিছু টাকা দিয়েছে, আমি আপনার জন্য রেফ্রিজারেটর কিনবো। না 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 না, তুমি কোথায় টাকা? আমি কিনবোই কিনবো, আমি আপনার কথা শুনবোই। তারপরে যে বলে, তুমি যদি কেনো তাহলে ওই নির্লিপ্তানন্দ ওই মঠ অফিসে আছে, ওর কাছে যাও। He was a very protocol minded person, সব অফিসিয়াল হয়, প্রটোকল মানতে। কোথাকার নির্লিপ্তানন্দ যে ভাইস প্রেসিডেন্ট, ওর কাছে যাও, ওর কাছে যে এই বিষয়ে কথা বলো। তাই আমি বললাম, এই সবচেয়ে ভালো রেফ্রিজারেটর বাজারে যা পাওয়া যায় তাই কেন, মারা যাচ্ছে। তারপরে উনি যখন প্রেসিডেন্ট হয়েছিল তো রেফ্রিজারেটর ওখানেই নিয়ে গেছে। ক্রিসমাসের সময় আমাদের দেশে অনেক সাধুদের সমস্ত গিফট দেয়। আমি গিফট পেলে না প্রতি বছর মহারাষ্ট্রে টাকা পাঠাতাম। তখন ভাইস প্রেসিডেন্ট কিছু টাকা, বেশি টাকা কাউরির কাছে না হাত পাতেনি, অপরিগ্রহী সাধু। আমি টাকা পাঠাতাম, আমাকে লিখতেন, দেখো এখন প্রেসিডেন্ট হয়েছি, ভক্তরা টাকা পয়সা দিচ্ছে, তোমার টাকা পাঠাতে হবে না, তুমি তোমার বিধবা মাকে কিছু কিছু টাকা পাঠাইও। আমাকে এটা চিঠি দিয়ে দিচ্ছেন, কি দরদ। Ask Kennedy, President Kennedy বিখ্যাত কথা, ask not what your country do for you, but what you can do for your country. এই দেখতাম এই গম্ভীর মানুষ তার দেহ মন প্রাণ দিয়ে সঙ্গে সেবা করেছেন। এই সঙ্গই ঠাকুরের শরীর। আমাকে মাঝে মাঝে বলতেন, দেখো এটা বেলুন মঠ, একটু হইচই করো, সব পাওয়া যায়। আমাকে বলতেন, তুমি জামা কাপড় কিনবে না, আমি অনেক জামা কাপড় পাই।
যাতে আমি টাকা পয়সা না ব্যয় করি। আমি দীক্ষার সময় যে কাপড় পাই তারই দেওয়া কাপড় চোপড়ই পরি, প্রেসিডেন্টদের দেওয়া কাপড় পরি। এই কাপড় নিয়ে যাবে। আর দেখো সিল্কগুলো নিয়ে যাও। এদেশে সিল্ক পরলে সাধুদের বড় নিন্দা করে, তোমরা সিল্ক পরলে ও দেশে কেউ নিন্দা করবে না। আমেরিকা আসার পরে আমি উনি জীবিত অবস্থায় মানে আমি 3 বার এসেছি। 77 তখন জেনারেল সেক্রেটারি। আমি আগের দিন যে প্রোগ্রাম করে এসেছি, মহারাজ আমি এখন বিদায় নিচ্ছি, কালকে সকালে চলে যাব। দেখি কি ওই মঠ অফিসে, আমি তখন ট্রাস্টি বিল্ডিং এ, আর ওই ঘর থেকে হাত থাকতে এসেছে। আমি তো কালকে বিদায় নিয়ে এসেছি, আপনি এলেন কেন? দেখো তুমি অত দূরে চলে যাবে, তোমাকে একবার দেখবার ইচ্ছা হলো। I was so touched, I cannot tell you. Second time, উনি তখন প্রেসিডেন্ট না ভাইস প্রেসিডেন্ট, 1982 উনি ভাইস প্রেসিডেন্ট। উনি কোথায় যাবেন? বন্দনানন্দজি, সত্যকৃষ্ণ মহারাজ আর গীতানন্দজি, 3 জন এসেছেন হাওড়া স্টেশনে সিয়াপ করতে। আমিও গেছি। সত্যকৃষ্ণ মহারাজ বলেছেন, মহারাজ আমরা এসেছি আপনাকে সিয়াপ করতে, আমাদের আইসক্রিম খাওয়ান। তা আমি বললাম আমি আইসক্রিম খাবো। তো গোবিন্দনাথ বললেন আমার টাকা ওই চেতনানন্দের পকেটে, ওই আইসক্রিম। তারপরে আমি আইসক্রিম কিনে তো সব সাথে খাওয়াই তার হাওড়া স্টেশনে। তারপরে ওই সেকেন্ড ভিজিট, থার্ড ভিজিট 1986 জয়রামবাটিতে গেছি। উনি 100 লোককে দীক্ষা দিয়েছেন। তারপর দিন প্রামাণিকপুর চলে যাবেন। খাওয়ার পর ওর ঘরে গেছি, যে বাথরুম থেকে বেরিয়েছে আমি একটা ফাঁস করে একটা ছবি নিয়েছি। এই জগদীশ আমার কে আলো ফেলতো, আমি বললাম আমি ফেলেছি, আমি ছবি তুলে নিয়েছি। তারপরে বললাম আপনি তো কাল চলে যাবেন, এই যাত্রায় আর তো দেখা হবে না, আমি অমুক দিন বেলুড় মঠ থেকে আমেরিকায় ফিরে যাব, আপনি আমায় আশীর্বাদ করবেন। সেই শেষ দেখা। মানুষটি চলে যায়, তার স্মৃতি থাকে। আরেকটা জিনিস আপনি বলে আমি আমার প্রসঙ্গ শেষ করছি। ভাগবতে জন্ম সাফল্যের কথা আছে, অ্যাকমপ্লিশমেন্ট ইন হিউম্যান লাইফ, জীবনের সফলতা কি করে আনা যায়। প্রত্যেক মানুষই না জীবনের সফলতা আনবার জন্য চেষ্টা করছে, কিভাবে জীবনের সফলতা আনা যায়। অনেকে বলে না মাই লাইফ ইজ ভেরি সাকসেসফুল, কমপ্লিট, অ্যাকমপ্লিশড। এই কুমির মানুষের জীবনে দেখেছে। কৃষ্ণ বলছেন ওই গাছটা দেখছো, ওই গাছটা ফল দেয় মানুষকে, ফুল দেয়, ছায়া দেয়, তারপরে মরে যে কাঠও দেয় যাতে লোকে ওই গাছটাকে ব্যবহার করে। ওই গাছটা না একেবারে কমপ্লিটলি নিঃস্বার্থপর। ভাগবতের এই শ্লোকটা শুনুন। এতাবৎ জন্ম সাফল্য দেহিনাম ইহদেহিষু প্রাণী অর্থই ধিয়া বাঁচা শ্রেয়া এবং আচারে সদা। এই সংসারে প্রাণ ধন সম্পত্তি বুদ্ধি ও বাক্যের দ্বারা সর্বদা জীবগণের মঙ্গল সাধন করেন এবং হিত আচরণ করেন, তাতেই দেহিগণের জন্মের সার্থকতা। 4টে শব্দ লক্ষ্য করবেন। প্রাণই, প্রাণ মানে এনার্জি, বডি, যা সব দিয়ে অপরকে বিলিয়ে দেওয়া। অর্থই সম্পত্তি, অর্থ, তা দিয়ে অপরের সেবা করা। দিয়া বুদ্ধির দ্বারা অপরের সেবা করা। বাঁচা শব্দের দ্বারা অপরের সেবা করা। এই 4টে ডাইভার্ট দিক করে অপরের সেবা করার মধ্যেই কৃষ্ণ বলছেন গোপীদের তাদের জন্য সার্থক। গম্ভীরানন্দের যে জীবন সত্যি সার্থক। তিনি তার প্রাণ, তার যা কিছু আধ্যাত্মিক সম্পত্তি, তার বুদ্ধির, তার সম্পত্তি, ওইটা দেখা সম্পত্তি মানে সবসময় যে অর্থ হবে তার মানে নেই। তার বুদ্ধি, তার আধ্যাত্মিকতা, তাই ছিল তার সম্পত্তি। তার দ্বারা, বুদ্ধির দ্বারা, বাক্যের দ্বারা মানব জাতি সেবা করে গেছেন। সার্থক তার জীবন। থ্যাংক ইউ ভেরি মাচ। কয়েকদিন পরে আপনার বসে থাকবেন, এটা আস্তে আস্তে প্রণাম হবে নাকি?
ক্যাটারি কিন্তু যেন আই ক্যান চেক দি প্রোনাউন কিন্তু আপনারা ধাক্কা ধাক্কি করবেন না, কারণ এটা ধাক্কা দিতে হয়েছে না। এই পাশে আসবেন, এই পাশে মায়েরা প্রথমে এই পাশে যান, তারপরে